মাহমুদ, রবিন টেক্স গার্মেন্টসের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সংগ্রামী সভাপতি শ্রমিক নেত্রী শিবা আক্তার সহ রবিন টেক্সের 7 জন শ্রমিক এখন বিশেষ ক্ষমতা আইনে নারায়ণগঞ্জের কারাগারে বন্দী রয়েছে। তাদেরকে অবিলম্বে শর্ত মুক্তি, রবিন টেক্সের ৬৬ জন শ্রমিকের নাম উল্লেখ করে এবং 3 থেকে 400 জন অজ্ঞাত আসামি করে ওই রবিন টেক্স কর্তৃপক্ষ এবং তার সহযোগী ওই স্থানীয় প্রশাসন শ্রমিকদেরকে নিপীড়ন করার জন্য তার যে স্বাধীনভাবে সংগঠিত হওয়ার অধিকার সেটিকে রুদ্ধ করার জন্য, তাকে যে ন্যায্য মজুরি সেখান থেকে বঞ্চিত করার জন্য, তাকে বাধ্যতামূলক শ্রমে বাধ্য করার জন্য যে দুর্বৃত্তায়িত যে পদক্ষেপ গ্রহণ করেছে সেই পদক্ষেপ বন্ধের দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে আজকে রানা প্লাজা ধসে 12 বছর পূর্বে যে আজ থেকে 12 বছর পূর্বে যে দিনে একইভাবে শ্রমিকদের কণ্ঠরোধ করে তাদেরকে জোর করে আসল ধরানো ভবনে তাকে ঢুকতে বাধ্য করার জন্য বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় শিল্প হত্যাকাণ্ড ঘটেছিল। সেই দিবসে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। আমরা এই বিষয়টিকে স্মরণ করিয়ে দিতে চাই, 12 বছর পূর্বে যখন ওই রানা প্লাজা ধসে মধ্যে দিয়ে 1138 জন শ্রমিক নিহত হয়েছে, প্রায় 300 শ্রমিক পঙ্গু হয়েছে, কয়েকশো শ্রমিক নিখোঁজ হয়েছিল, সেই সময় প্রশ্ন হয়েছিল হাই হাই গার্মেন্টস শিল্প কই গেল। এবং সেই সময় আন্তর্জাতিক যে বাজার, সেই বাজারে যে ভাবমূর্তি সংকট তৈরি হয়েছিল, সেই সময় আমরা যারা শ্রমিক সংগঠন আমরা একদিকে যেমন আমরা কর্মক্ষেত্রে শ্রমিকের নিরাপত্তার জন্য দাবি জানিয়েছিলাম, আমরা যেমন শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য দাবি জানিয়েছিলাম, একই সাথে আমরা ওই আন্তর্জাতিক বাজারের যারা ক্রেতা তাদেরকে আহ্বান করেছিলাম আজকের এই সংকট দেখিয়ে আপনারা সরে যেতে পারেন না, কারণ আজকের এই সংকটের পিছনে শুধু স্থানীয় মালিক নয়, আপনারা যারা ক্রেতা প্রতিষ্ঠান রয়েছেন তারাও এর সাথে এর দায় বহন করতে হবে। সংগ্রামী বন্ধুরা, আজকে সেই রানা প্লাজা ধসের সেই দিনে যে দাবিগুলো উঠেছিল সেই দাবির মধ্যে অন্যতম ছিল যে সংগঠিত হওয়ার স্বাধীনতা, গার্মেন্টস শ্রমিকের ইউনিয়ন করার স্বাধীনতা, তার স্বাধীনভাবে যৌথ কর্মসূচির যে চর্চা সেই চর্চাকে শক্তিশালী করার স্বাধীনতা, যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট গড়ে তোলার যে আহ্বান সেই সময় কিন্তু এসেছিল, দাবি সেই সময় জানানো হয়েছিল। আজকে সেই রানা প্লাজা ধসের 12 বছর পরে আমরা দেখছি কি যে সময় আন্তর্জাতিক বাজারে ওই আমেরিকান বাজারে ট্যাক্সেশন আরোপের জন্য যখন বাংলাদেশি তৈরি পোশাক শিল্প বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, যখন বাংলাদেশে প্রধানতম মার্কেট ওই ইউরোপিয়ান ইউনিয়ন তারা যখন বলছে আমরা সেই সকল দেশ থেকে পণ্য কিনতে চাই যে সকল দেশে শ্রমিকদের অধিকারগুলো নিশ্চিত করা হয়েছে, সেখানে তারা বলছে সকল শ্রমিক অধিকারে মা হচ্ছে শ্রমিকের স্বাধীনভাবে সংগঠিত হওয়ার অধিকার, শ্রমিকের স্বাধীনভাবে যৌথ কর্মসূচির অধিকার। সেখানে বলা হচ্ছে আইএলও কনভেনশন যে রয়েছে 5টি বিষয়ের উপরে 10টি, এই 10টি কনভেনশন যে সমস্ত রাষ্ট্রের মালিকরা লঙ্ঘন করবে তারা হচ্ছে ওই হিউম্যান রাইটস ডিউ ডিলিজেন্স সেটি অমান্য করছে। এটি ধরে নিয়েই সেখান থেকে আমাদের খোঁজ করার কথা ভাবতে হবে। ফলে আন্তর্জাতিক বাজারে যখন এই রকম প্রশ্ন উঠছে সেই সময় বাংলাদেশে ওই রবিন টেক্সের মতো দানবীয় যে সকল গার্মেন্টস মালিক রয়েছে তারা প্রকৃতপক্ষে শ্রমিকদের উপর নিপীড়ন চালিয়ে বাংলাদেশের এই শিল্পকে হুমকির মধ্যে ফেলছে। ফলে বাংলাদেশের শিল্পের অগ্রগতির জন্য রবিন টেক্সের মতো যে সমস্ত গার্মেন্টস মালিক শ্রমিকের স্বাধীনভাবে সংগঠিত হওয়ার স্বাধীনতাকে লঙ্ঘন করছে, প্রশাসনকে দুর্বৃত্তায়িত
অপতৎপরতা, সেই অপতৎপরতা বাস্তবায়নের কাজে ব্যবহার করছে। আমরা সেই সমস্ত দুর্বৃত্ত মালিক তাদের বিরুদ্ধে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, ওই রবিন টেক্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থানায় যে মামলা দায়ের করেছে, সেই মামলায় 46 জনকে যাহার নাম দেওয়া হয়েছে, যার মধ্যে সেলিম মাহমুদের নাম ছিল না। সেই মামলায় 51 নম্বরের আসামি হচ্ছে রবিন টেক্স শ্রমিক ইউনিয়নের সভাপতি সীমা আক্তার। আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করলাম, রবিন টেক্স কর্তৃপক্ষ যে মামলা দিয়েছে প্রায় তার হুবহু অবিকল, শুধুমাত্র দু একটি কথা যুক্ত করে ওই একই ভাবে ওই 66 জনকে এখানে এজাহার নামে মামলা দিয়ে তার সাথে 300-400 শ্রমিককে অজ্ঞাত আসামি রেখে যেন নির্বিচারে দমন করা যায়, নির্বিচারে মামলার ভয় দেখিয়ে শ্রমিকদের যে ন্যায্য পাওনা আছে সেখান থেকে বঞ্চিত করা যায়, বাকি যে সকল শ্রমিকরা রয়েছে তাদের আতঙ্কিত করা যায়। কথা বলবা কার পরিণতি এটা হবে। ফলে আজকের আধুনিক দাসত্বকে বাস্তবায়ন করার জন্যই আজকের ওই রবিন টেক্স কর্তৃপক্ষ সম আইনকে লঙ্ঘন করছে। আর আমরা দেখছি ওই রূপগঞ্জের থানার যে পুলিশ কর্মকর্তা রয়েছে তারা ওই রবিন টেক্স কর্তৃপক্ষের ভাড়াটিয়ার ভূমিকা পালন করেছে, এবং যার মধ্যে দিয়েই সেই 1974 সালের বিশেষ ক্ষমতা আইন, যেদিকে এই সরকার বলেছিল তারা ক্ষমতায় এসে সকল কালা আইন বাতিল করবে, সেই কালা আইন দিয়ে এখন পর্যন্ত সেলিম মাহমুদ, সীমা আক্তার সহ 7 জন শ্রমিককে ওই কারাগারে আটক করে রাখা হয়েছে। আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, 2015-16 আন্দোলনে সেই সময় আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক, আজকের এই সমাবেশের পরিচালক অ্যাডভোকেট সৌমিত্র কুমার দাস আহমেদ জীবনের বিরুদ্ধে 9টি মামলা দিয়েছিলেন। বিশেষ ক্ষমতা আইনের মামলা, রাষ্ট্রদ্রোহের মামলা। আমরা সেই মামলা মোকাবেলা করেছিলাম। আমরা ওই আইএলওর গভর্নিং বডিতে অভিযোগ দিই নাই, আমরা আন্তর্জাতিক নেতাদের কাছে অভিযোগ দিই নাই। আমরা বলেছিলাম বাংলাদেশের মালিকদের সাথে আমার যে শ্রম অধিকার আদায়ের লড়াই, সেই লড়াই আমরা করব। সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার সারা হোসেন সেদিন দাঁড়িয়েছিলেন আমাদের পাশে। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, সেই সময় আইএলওর গভর্নিং বডিতে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে, সংগঠনের স্বাধীনতা করার অধিকার লঙ্ঘনের অভিযোগে আইএলওর গভর্নিং বডিতে অভিযোগ করেছিল বাংলাদেশ সরকারকে। সেই 16 সাল থেকে 25 সাল পর্যন্ত, এখন পর্যন্ত কিন্তু সেই জব টিকিট দায় বহন করতে হচ্ছে। আমরা আজকের এই সমাবেশ থেকে সাবধান করতে চাই, অবিলম্বে যদি সেলিম মাহমুদকে মুক্তি দেওয়া না হয়, অবিলম্বে যেন এই অবৈধ বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগ বন্ধ না হয়, অবিলম্বে যেন রবিন টেক্স এবং পুলিশ কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা নিঃশর্তে প্রত্যাহার না করা হয়, এবং রবিন টেক্সের যে 400 শ্রমিক যাদের উপর নির্যাতনের পথ বেছে নেওয়া হয়েছে তাদের সাথে একটা সম্মানজনক মীমাংসা করানো হয়, তাদের চাকরিতে পুনর্বহাল অথবা তাদের ন্যায্য সকল পাওনা থেকে বঞ্চিত করার যে কোনো প্রতিষ্ঠার প্রেক্ষাপটে আমরা সর্বোচ্চ কয়েকদিন দেখব। আমরা ইতিমধ্যেই ওই হাইকোর্টে যাওয়ার যাত্রা আমরা শুরু করেছি। আজকে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কনভেনশনে সেই ব্যারিস্টার সারা হোসেন ঘোষণা দিয়ে গেছেন তিনি এই শ্রমিকদের জন্য লড়বেন। ফলে আমরা বলতে চাই, আমরা হাইকোর্টের রাস্তায় হাঁটছি, কিন্তু আমরা আজকে আর ওই আগের মতো বলতে চাই না যে আমরা আইএলওতে যাব না, আমরা আন্তর্জাতিক বাজারের ক্রেতাদের কাছে অভিযোগ করব না। এই কথাটি আজকে আর আমরা বলবো না, কারণ আমরা আজকে এই শিল্পের সুনাম ধ্বংস করা হোক, এই সুনাম ধ্বংসের অজুহাত দিয়ে আপনারা শ্রমিকের কণ্ঠ তুলে ধরবেন, শ্রমিককে
নির্বিচার শোষণ করবেন, সেটি সহ্য করা হবে না। সংগ্রামী বন্ধুরা, ফলে আমাদেরকে এরকম কোন রাস্তায় হাঁটতে বাধ্য করবেন না। আজকের এই গার্মেন্ট শিল্পের বিকাশের স্বার্থেই ওই বিজেপি এবং বিকেএমের যে কর্মকর্তা রয়েছে, এমপ্লয়ার্স ফেডারেশনের যে কর্মকর্তা রয়েছে, তাদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, অবিলম্বে শ্রমিকের যে মৌলিক অধিকার, তার সংগঠিত হওয়ার স্বাধীনভাবে সংগঠিত হওয়ার যে অধিকার, সেই অধিকারের চর্চার যে বিরোধিতা করেছে, যারা শ্রমিকের উপর মিথ্যা মামলাতে নির্যাতন করছে, অবিলম্বে সেই রবিন টেক্সের মতো দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথায় স্বাভাবিকভাবেই আমাদেরকে সেই রাস্তায় হাঁটতে হবে, সেই রাস্তায় আমরা সকল শ্রমিকের জন্য তার হিউম্যান রাইট ডিউ ডিলিজেন্স এটাকে নিশ্চিত করতে পারি। সংগ্রামী বন্ধুরা, সেলিম মাহমুদকে শুধু মুক্তি সংগ্রাম নয়, সীমা আক্তারের মুক্তি সংগ্রাম নয়, রবিন টেক্সের প্রত্যেকটি নিপীড়িত শ্রমিক তার অধিকার পাওয়া না পাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন লাগাতার ভাবে অব্যাহত থাকবে। আমরা বলেছি, শুধু ঢাকায় নয়, শুধু নারায়ণগঞ্জে নয়, বাংলাদেশের প্রতি প্রান্তে আমরা আন্দোলন করব, আমরা আমাদের প্রচার কাজ অব্যাহত রাখবো। আজকে আমরা এই কথাও বললাম, অবিলম্বে যদি সরকার আমাদের কথা না শুনে, অবিলম্বে যদি নারায়ণগঞ্জের প্রশাসন ওই রবিন টেক্সের মালিকের কাছে বিকৃত হয়ে মাথা নত করতে থাকে, তাহলে আমরা আরো দূরের পথেও আমাদের যাত্রা শুরু করব। সেই দায় আপনারা আমাদেরকে দিতে পারবেন না। তার সকল ফলাফলের দায় সরকারকে বহন করতে হবে, তার সকল ফলাফলের দায় ওই রূপগঞ্জের ওসিকে বহন করতে হবে, তার সকল ফলাফলের দায় ওই নারায়ণগঞ্জের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে বহন করতে হবে। আর পরিসরে আমরা বলতে চাই, একজন শ্রমিক যদি নিপীড়িত হয়, আমরা রবিন টেক্স কর্তৃপক্ষকে ছাড়বো না। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। প্রত্যেক শ্রমিক তার যে আইন স্বীকার রয়েছে, সেটি জাতীয় এবং আন্তর্জাতিক এই দুইটি আইনেরই বাস্তবায়ন গার্মেন্ট শিল্পে নিশ্চিত করতে হবে। সেই দাবি জানিয়ে আজকে